আজকে আমরা ইংরেজি গ্রামারের একটা দারুণ জিনিস নিয়ে কথা বলবো, যেটা অনেকের কাছেই একটু কঠিন মনে হয়। হ্যাঁ, ভয়েস চেঞ্জের কথাই বলছি। অ্যাক্টিভ থেকে প্যাসিভ, চলুন একদম সহজ করে বুঝে নিই। আচ্ছা, তাহলে শুরু করা যাক। কি বলেন? স্ক্রিনে যে দুটো বাক্য দেখা যাচ্ছে একটু খেয়াল করে দেখুন তো। একটার মানে শিকারী বাঘটিকে মেরেছিল, আরেকটার মানে বাঘটি শিকারীর দ্বারা মারা গিয়েছিল। কথা কিন্তু একটাই, তাই না? কিন্তু বলার ধরনটা দেখুন একেবারে আলাদা। আর এইখানে কিন্তু অ্যাক্টিভ আর প্যাসিভের আসল মজাটা। তো এই যে বলার ধরনটা বদলে যাচ্ছে, এটা ঠিক কিভাবে হচ্ছে সেটা বুঝতে হলে আমাদের আগে জানতে হবে যে অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েস এই দুটো জিনিস আসলে কি। চলুন গোড়া থেকে শুরু করা যাক, তাহলে ভিত্তিটা একদম পাকা হয়ে যাবে। অ্যাক্টিভ ভয়েসের ব্যাপারটা খুব সোজা। এখানে যে কাজটা করছে, মানে আমাদের কর্তা বা সাবজেক্ট, সেই হলো হিরো। সব ফোকাস, সব লাইমলাইট তার ওপর। যেমন ধরুন, শি ইজ রাইটিং আ নভেল। এই বাক্যে কে লিখছে? শি, মানে সে। কাজটা যেহেতু সে নিজেই করছে, তাই সেই হলো সেন্টেন্সের সেন্ট্রাল ক্যারেক্টার। আর প্যাসিভ ভয়েসে কি হয়? এখানে গল্পটা পুরো উল্টে যায়। ফোকাসটা কর্তার ওপর থেকে সরে গিয়ে কাজের ওপর চলে আসে। মানে কে কাজটা করছে সেটা আর ততটা গুরুত্বপূর্ণ থাকে না। কি কাজ হচ্ছে বা কার ওপর কাজটা হচ্ছে সেটাই আসল। যেমন দেখুন, আ নভেল ইজ বিং রিটেন বাই হার। এখানে উপন্যাস লেখা হচ্ছে, এটাই হলো আসল কথা। হিরো এখন আর শি নয়, হিরো হলো আ নভেল। তাহলে চলুন এবার আসল ম্যাজিকটা শেখা যাক, কিভাবে একটাকে অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভে বদলে ফেলা যায়। ভাবছেন খুব কঠিন? একদমই না। বেশিরভাগ সাধারণ বাক্যের জন্য একটা দারুণ সহজ ফর্মুলা আছে। এটা একবার মাথায় ঢুকে গেলেই ব্যাস, আর কোনো চিন্তা নেই। এই ফর্মুলাটা মাত্র ৩টে স্টেপের, একদম সিম্পল। স্টেপ 1, অ্যাক্টিভ বাক্যের যে অবজেক্ট তাকে এনে প্যাসিভের সাবজেক্ট বানিয়ে দিন। স্টেপ 2, ভার্ব বা ক্রিয়াপদটার চেহারা একটু বদলে দিতে হবে। আর ফাইনালি স্টেপ 3, অ্যাক্টিভের যে সাবজেক্ট ছিল তাকে বাই লাগিয়ে বাক্যের শেষে বসিয়ে দিন। চলুন কয়েকটা উদাহরণ দেখলে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখুন, প্রত্যেকটা উদাহরণে কিন্তু একই নিয়ম ফলো করা হয়েছে। উই ইট রাইসে রাইস ছিল অবজেক্ট, সেটা সামনে চলে এলো, ভার্ব ইট হয়ে গেল ইজ ইটেন, আর উই হয়ে গেল বাই আস। পরের দুটোতেও দেখুন একই ব্যাপার। টি আর দ্য ওয়ার্ক সামনে চলে এসেছে, ভার্বগুলো বদলে গেছে, আর আগের সাবজেক্টগুলো বাই সমেত শেষে বসেছে। প্যাটার্নটা ধরতে পারছেন তো? আচ্ছা, এতক্ষণ তো আমরা সাধারণ হ্যাঁ-বাচক বা বর্ণনামূলক বাক্য দেখলাম। কিন্তু সব বাক্য তো আর এমন হয় না, তাই না? যদি বাক্যটা একটা প্রশ্ন হয় বা ধরুন একটা আদেশ, তখন কি হবে? নিয়মটা কিন্তু প্রায় একই থাকবে, শুধু ছোট্ট কিছু টুইস্ট আসবে। প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে একটা গোল্ডেন রুল আছে। যদি কোনো প্রশ্ন হু দিয়ে শুরু হয়, তাহলে কিচ্ছু ভাবার দরকার নেই। প্যাসিভ করার সময় ওটা সোজা বাই হুম হয়ে যাবে। এটা একদম মুখস্থ করে ফেলার মতো একটা নিয়ম। এই উদাহরণগুলো দেখুন, তাহলেই ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। হু ইজ কলিং মি হয়ে গেল বাই হুম অ্যাম আই বিং কল্ড। প্রত্যেকটা ক্ষেত্রে হুয়ের জায়গায় বাই হুম বসেছে, আর বাকি অংশটা কিন্তু সেই পুরনো নিয়মেই বদলেছে। কি সোজা না ব্যাপারটা? এখন মনে প্রশ্ন আসতেই পারে, আচ্ছা, হু না থেকে যদি ওয়াই, হোয়াট, ওয়েন এগুলো থাকে তাহলে তো আরও সহজ। ওই প্রশ্ন করার শব্দগুলো যেমন আছে তেমনই বাক্যের শুরুতে বসে যাবে। বদলাবে শুধু তার ঠিক পরের অংশটুকু। মানে মূল খাটুনিটা একই থাকছে। আচ্ছা, প্রশ্ন তো গেল। এবার আসি আদেশ, উপদেশ বা অনুরোধের কথায়। ধরুন কেউ বলল শাট দ্য ডোর বা দরজাটা বন্ধ করো। এই ধরনের বাক্যকে প্যাসিভ করতে গেলে আমাদের একটা স্পেশাল হেল্পার লাগবে, আর তার নাম হলো লেট। এর ফর্মুলাটাও খুব সুন্দর আর গোছানো। প্রথমে লেট, তারপর অবজেক্ট, তারপর একটা বি বসবে, আর শেষে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই স্লাইডের উদাহরণগুলো দেখুন। শাট দ্য ডোর হয়ে যাচ্ছে লেট দ্য ডোর বি শাট। প্রত্যেকটাই কিন্তু এই একই ছাঁচে ফেলা। দারুণ সহজ, তাই না? বেশ, তাহলে বেসিক নিয়মগুলো তো আমাদের মোটামুটি আয়ত্তে চলে এসেছে। এবার একটু লেভেল আপ করার সময়, কারণ কিছু বাক্য আছে যারা একটু অন্যরকম, মানে সাধারণ নিয়ম মানতে চায় না। তো চলুন দেখি এই ব্যতিক্রমী কেসগুলো কিভাবে সামলাতে হয়।
এটা কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট। আমরা এতক্ষণ ধরে দেখছি যে প্যাসিভ ভয়েসে কর্তার আগে বাই বসে, কিন্তু গ্রামারে কিছু ভার্বস আছে যারা একটু নাকুজু টাইপের। তারা বাইকে পাত্তাই দেয় না, তাদের সাথে দোস্তি করার জন্য অন্য প্রেপোজিশন লাগে, যেমন টু, অ্যাট বা উইথ। এই স্লাইডে আমরা সেই স্পেশাল ভার্বসের কয়েকটা উদাহরণ দেখতে পাচ্ছি। দেখুন, হি নোজ মি, এটা কিন্তু আই অ্যাম নোন বাই হিম নয়, এটা হবে আই অ্যাম নোন টু হিম। ঠিক সেভাবেই সারপ্রাইজডের সাথে অ্যাড বসেছে আর প্লিজডের সাথে উইথ। কোন ভার্বের সাথে কোনটা বসবে এটা একটু মনে রাখার বিষয়। আচ্ছা, বাক্যে যদি ক্যান, মাস্ট, শ্যাল এই ধরনের মোডাল ভার্ব থাকে বা টু রাইট, টু প্লে এই ধরনের ইনফিনিটিভ থাকে, তখন কি হবে? অনেকেই এটা নিয়ে একটু ঘাবড়ে যায়, কিন্তু বিশ্বাস করুন নিয়মটা জলের মতো সোজা। জাস্ট একটা ছোট কাজ করতে হবে, মোডাল বা ইনফিনিটিভের পরে একটা বি বসিয়ে দিতে হবে আর তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ব্যাস, আর কিচ্ছু না। এই যে উদাহরণগুলো দেখুন, তাহলেই ব্যাপারটা পরিষ্কার। উই মাস্ট লিসেন টু হিজ ওয়ার্ডস হয়ে গেল হিজ ওয়ার্ডস মাস্ট বি লিসেন টু বাই আস। দেখুন, মাস্টের পর একটা বি বসেছে। একইভাবে হি ক্যান লিফট দ্য বক্স হয়ে গেল দ্য বক্স ক্যান বি লিফটেড বাই হিম। আর ইনফিনিটিভের ক্ষেত্রে ইট ইজ টাইম টু ক্লোজ দ্য শপ হয়ে গেল দ্য শপ টু বি ক্লোজড। মূল স্ট্রাকচারটা কিন্তু একই থাকছে, শুধু একটা বি এসে জুড়ে যাচ্ছে। আমরা কিন্তু অনেকটা পথ চলে এসেছি, অনেকগুলো নিয়ম আর উদাহরণ নিয়ে আলোচনা হলো। তো চলুন এবার সবথেকে জরুরি পয়েন্টগুলো একবার এক জায়গায় করে ঝালিয়ে নেওয়া যাক, তাহলে পুরো বিষয়টা মাথায় একদম পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, একটা প্রশ্ন মাথায় আসছে। আমরা তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা শিখলাম, কিন্তু এর উল্টোটা কি সম্ভব? মানে একটা প্যাসিভ বাক্যকে আবার অ্যাক্টিভে ফিরিয়ে আনা যায়? হ্যাঁ, অবশ্যই যায়। আর এটা যদি কেউ ঠিকঠাক করতে পারে, তার মানে সে নিয়মগুলো একেবারে গুলে খেয়ে ফেলেছে। ব্যাপারটা আর কিছুই না, পুরো প্রসেসটাকে শুধু রিভার্স গিয়ারে ফেলে দিতে হবে। বাইয়ের পরে যে বসেছিল সে চলে আসবে সবার সামনে, মানে সাবজেক্ট হয়ে যাবে। ভার্বটাও তার আগের অ্যাক্টিভ রূপে ফিরে আসবে। আর প্যাসিভের যে সাবজেক্ট ছিল সে বেচারা চলে যাবে অবজেক্টের জায়গায়, একদম যাকে বলে রিভার্স ইঞ্জিনিয়ারিং। তাহলে চলুন সবশেষে একটা কুইক চেকলিস্ট দেখে নিই। এই কয়েকটা পয়েন্ট যদি মাথায় থাকে, তাহলে ভয়েস চেঞ্জের বেশিরভাগ লড়াই আপনি জিতে যাবেন। প্রথমত সেই 3টে মূল স্টেপ। দ্বিতীয়ত, হু দিয়ে প্রশ্ন থাকলে বাই হুম হবে। তৃতীয়ত, আদেশের ক্ষেত্রে লেট ব্যবহার করতে হবে। আর শেষে কিছু ভার্বের সাথে যে বাই বসে না সেটাও খেয়াল রাখতে হবে। এইগুলোই কিন্তু আসল মাস্টার কি। আমরা তো নিয়মকানুন সব শিখে ফেললাম, কিন্তু শেষ এবং সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, আচ্ছা, এই প্যাসিভ ভয়েস আমরা ব্যবহার করবটা কখন? শুধু নিয়ম জানলেই তো হবে না, এর সঠিক প্রয়োগটাও জানতে হবে। কখন আমরা কাজের ওপর বেশি জোর দিতে চাই বা যখন কে কাজটা করেছে সেটা আমরা বলতে চাই না, তখনই কিন্তু প্যাসিভ ভয়েস একটা দারুণ টুল হয়ে ওঠে। একজন সাধারণ লেখক আর একজন ভালো লেখকের মধ্যে এটাই কিন্তু একটা বড় পার্থক্য গড়ে দেয়। কি ভাবার মতো বিষয় না?